নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নিরন্তর খোঁজ রাখছি যে ডিএ সংক্রান্ত লেটেস্ট আপডেটটা কি। ডিএ নিয়ে রাজ্য সরকার সম্ভবত রিভিউয়ের দিকে যাচ্ছেন। দোলের ছুটির ঠিক আগেই ডিএ সংক্রান্ত যে রিভিউটা করা হচ্ছে সেই রিভিউয়ের প্রয়োজনীয় কাগজপত্র শেষ পর্যন্ত দিল্লিতে পৌঁছে গেল এবং 6 তারিখ ইন্দু মালহোত্রা কমিটি যে সিদ্ধান্তটা জানানোর কথা সুপ্রিম কোর্টে যে এই এতগুলো ইনস্টলমেন্টকে রাজ্য সরকারকে দিতে হবে, ঠিক তার আগে রিভিউ পিটিশনটা ফাইল হয়ে যাওয়ার সম্ভাবনা। দিল্লিতে পৌঁছে গেল কাগজ। যেটুকু খোঁজ খবর আমি সর্বোচ্চ স্তরে রেখেছি, আমি তার ভিত্তিতে এই ইনফরমেশনটা আপনাদের কাছে দিলাম। এবার ইন্দু মালহোত্রার রিপোর্ট তো 6 তারিখ বেরোনোর কথা। বেরোবে কি ওই রিভিউ পিটিশনটা দিয়ে সেটাকেও আটকানোর একটা কৌশল রাজ্য থেকে নেওয়া হচ্ছে, যতটুকু যা খবর পেয়েছি। আমি এই সংক্রান্ত ব্যাপারে নিরন্তর খোঁজখবর রাখতে গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ খবর আজকে আপনাদের কাছে আমি দেব। রাজ্য সরকারের অধীন, দেখুন, সরকার তো অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের রিলিফ বা সরকারি কর্মচারীদের যে ডিএ পাওনা ডিএ, সে ডিএটা আটকানোর জন্য কোটি কোটি টাকা খরচা করলো, সেটা তো আপনারা জানেন। আমরা সেসব তথ্য নিয়ে আলোচনা করেছি। কিন্তু কন্ট্রাকচুয়াল কর্মী এই রাজ্যে যারা আউটসোর্স নয়, তাদের ক্ষেত্রে রাজ্য সরকার কী ভাবছে। আমার কোনো একটা জায়গায় মনে হয়েছিল 2026-এর নির্বাচনের আগে এত অপরাধী মনস্ক একটা সরকার এখন ভোট কেনার জন্য তো বাজারে নানানভাবে বেরিয়েছেন। কন্ট্রাকচুয়াল কর্মীদের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে, তেমন কিছু ইঙ্গিত খোঁজখবর প্রথম দিকে পাচ্ছিলাম। আমি গত কয়েকদিন ধরে আমার যা চ্যানেল আমি চেষ্টা করেছি খোঁজ নিতে, একদম হেডকোয়ার্টার্সের ভেতর থেকে খোঁজ খবরগুলো নিচ্ছিলাম। প্রথম কথাই বলে নিই, কোনো কন্ট্রাকচুয়াল কর্মীকে এই রাজ্য সরকার পার্মানেন্ট করার দিকে যাবে না, কোনো কন্ট্রাকচুয়ালকে যাবে না। ধরুন আজকে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি, প্যারা টিচাররা প্রায় 15,000 প্যারা টিচার সমবেত হচ্ছেন এতে বিকাশ ভবনের সামনে। তাদের কি কোনো শ্রীবৃদ্ধি হবে, সমৃদ্ধি হবে? অন্য রাজ্যে যে প্যারা টিচাররা মাইনে পাবেন না, পরিষ্কার বলছি, পাবেন না। কোনো সিভিক ভলেন্টিয়ারদের কি কনস্টেবল করার জন্য কোনো স্থায়ী সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে না, নিতে হলে এতদিনে নেবে না। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদের কাছে বলি, যে খবরটা আমাকে বারবার করে ভাবিয়েছিল, যে কন্ট্রাকচুয়াল কর্মী আউটসোর্স নন, অর্থাৎ এজেন্সির আন্ডারে নয়, অথচ রাজ্য সরকার পরিষ্কারভাবে ভেকেন্ট পোস্ট এগেনস্ট, ভেকেন্ট পোস্টের এগেনস্টে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হয়েছিল 2011 সালের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী। 2012 সালে, অর্থাৎ মমতা সরকার যখন ক্ষমতায় এসেছিলেন, তখন 2011 সালের ক্যাবিনেট মিটিং, অর্থাৎ ক্ষমতায় আসার পরই যে ক্যাবিনেট মিটিং, এরপর 2012-তে যে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, এবং সেই রিক্রুটমেন্টটা প্র্যাকটিক্যালি সেইখানে এই রিক্রুটমেন্টটা থাকলে কোনো পার্মানেন্ট সেখানে রিক্রুটমেন্ট করা যাবে না। কেন? ভেকেন্ট পোস্টের এগেনস্টেই তো কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। তাহলে সেই কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টে কি শ্রীবৃদ্ধি হবে? আমি যা খবর নিলাম পরিষ্কারভাবে, এই রাজ্য সরকার এ রাজ্যের কোনো কন্ট্রাকচুয়াল কর্মীকে পার্মানেন্ট করবেন না। সেটা একদম যিনি মূল মস্তিষ্ক তার সিদ্ধান্ত। আমি যে খবরগুলো যেখান থেকে নেওয়ার চেষ্টা করছিলাম, সেখানে পরিষ্কার বলেন যে সরকারের যা মেন্টালিটি, সরকারের যা অ্যাটিচিউড, এই মহিলা কিন্তু কোনো কন্ট্রাকচুয়ালকে তিনি ক্ষমতায় থাকলে কোনো দিন ভবিষ্যতে পার্মানেন্ট করবেন না। এটা সন্ময়বাবু আপনাকে বলে দিই। আমি এই সোর্স থেকেই আমরা খুব ইম্পর্টেন্ট কিছু নথি, কিছু ডকুমেন্ট নিয়ে আপনাদের কাছে মাঝে মাঝে এসেছি, তথ্যগুলো সংগ্রহ করেছি, সেগুলো আপনাদের কাছে পেশ করেছি। কিভাবে আইনজীবীদের বিল মেটানো হচ্ছে, কিভাবে কত কোটি টাকা কোন আইনজীবীকে পেমেন্ট করা হচ্ছে, আমি ডকুমেন্ট সহ আপনাদের কাছে দেখিয়েছি। আমি সেই জায়গা থেকেই যে খবরটা পেলাম যে কোনো কন্ট্রাকচুয়ালকে মমতা সরকার আগামী দিনে পার্মানেন্ট করবেন না। যদি ক্ষমতায় ফিরেও আসেন, কোনো অস্থায়ী কর্মীকে কিন্তু পার্মানেন্ট করবেন না। আমার প্রশ্নটা ছিল তার কাছে খুব স্পেসিফিক, যে ধরুন আউটসোর্স কোনো এজেন্সিকে দিয়ে আপনি কন্ট্রাকচুয়াল করছেন, কিন্তু যেটা আউটসোর্স নয়, যেটার এগেনস্টে আপনি রিক্রুটমেন্ট করছেন না, অথচ কন্ট্রাকচুয়াল করে রেখে দিয়েছেন, কিছু মাইনে বাড়িয়ে কন্ট্রাকচুয়াল করে রেখেছেন, তাদের পার্মানেন্ট করবেন না? বলুন না। আমি যে প্রসঙ্গে এই কথাটা তার কাছে উত্থাপন করেছিলাম, আমি সেই ধরনের কন্ট্রাকচুয়াল কর্মী যারা 2011 ক্যাবিনেট মিটিংয়ের ডিসিশনের ফলে 2012-তে ডাইরেক্টলি ভেকেন্ট পোস্টের এগেনস্টে রিক্রুটমেন্ট হয়েছে, আমি তাঁদের একজনের একটা মেসেজ আমার কাছে সে পৌঁছেছিল। আমি সেইটা আপনাদের কাছে, আপনারা যারা আজকে নতুন বাংলা দর্শক, আমি তাঁদের কাছে পড়ে শোনাচ্ছি। শুধু সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতারণা করছেন এই প্রতারক মহিলা নয়, যারা রাজ্য সরকারে এই মুহূর্তে দাঁড়িয়ে
রাজ্য সরকারটা প্র্যাকটিক্যালে চালাচ্ছে, স্থায়ী কর্মচারী তো নেই। তাদের কি অবস্থা দশা করেছেন আমি একটু পড়ে আপনাদের কাছে শুনে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে বুঝতে পারেন এই লোকগুলোকেও রাজ্য সরকার কীভাবে ঠকাচ্ছে। মারাত্মক ভদ্রলোক লিখছেন রাজ্য সরকারের ভেতরে, একদম হেডকোয়ার্টার্সেই তিনি বসেন, বলছেন আমরা 2011 সালের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী 3100 জন চুক্তিভিত্তিক গ্রুপ ডি নিযুক্ত হই। আমরা চাকরিতে যোগদান করি 2012 ডিসেম্বর ও 2013 প্রথম দিকে। আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি নং হলো 9008। আমাদের নিয়োগটা সম্পূর্ণ ফিন্যান্স ডিপার্টমেন্টের অনুমোদন সাপেক্ষে এবং সরকারের বিভিন্ন দপ্তরে যে শূন্যপদ ছিল সেই সমস্ত শূন্যপদ নিয়োগ হয়েছিল ভ্যাকেন্ট পোস্টের এগেনস্টে। আমরা কোনো রকম আউটসোর্সের মাধ্যমে নিযুক্ত নই, কোনো এজেন্সি বা থার্ড পার্টির মাধ্যমে আমাদের নিয়োগ হয়নি। আমরা সরাসরি সরকার দ্বারা নিযুক্ত। কৃষি দপ্তরে আনুমানিক 800 জন, সেচ দপ্তরে আনুমানিক 1000 জন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে আনুমানিক 800 জন, সাথে অন্যান্য আরও দপ্তরে অল্প অল্প করে বেশ কিছু বাকি সংখ্যক কর্মী নিযুক্ত হই। আমাদের চাকরি 12 বছর হয়ে গেল কিন্তু এখনও স্থায়ী হলো না। আমাদের কোনো পিএফ নেই, আমাদের কোনো গ্র্যাচুইটি নেই, হাউস রেন্ট নেই, আমরা কোনো রকম ডিএ পাই না, কোনো রকম পদোন্নতি নেই এই 12 বছরের চাকরি জীবনে। সরকার সব দিক থেকে আমাদের বঞ্চিত চলেছে দীর্ঘদিন ধরে। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ সমকাজী সমবেতন দেওয়ার যে নির্দেশ আছে রাজ্য সরকার সেই নির্দেশ মানছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে দীর্ঘদিন ধরে এইভাবে কোনো কর্মচারীকে দিনের পর দিন অস্থায়ীভাবে রাখা যাবে না, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশও মানছে না। আমাদের এই 3100 জন চুক্তিভিত্তিক কর্মীর বেশিরভাগ কর্মচারীর পোস্টিং বাড়ি থেকে অনেক দূরে, অর্থাৎ বাড়ির জেলায় পোস্টিং, বাড়ি এক জেলায় পোস্টিং অন্য জেলায়, কারো কারো পোস্টিং বাড়ি থেকে 200 থেকে 300 কিলোমিটার দূরে। বর্তমানে দুর্মূল্যের বাজারে এই মাইনেতে সংসার চালাতে পাচ্ছি না স্যার। সরকার আমাদের কষ্টের কথা ভাবছে না। অনেকের বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছে, স্বামী আছে, সন্তান আছে। তো বলে আমাকে ডিটেলস লিখেছেন যে, তারপরে মানুষটি লিখেছেন এবং সেটা ঘটনাটা সত্যি, একটু আপনাদের একটু জানা দরকার। বলছেন গত কয়েক বছর ধরে আমরা দেখছি ভারতবর্ষে অন্যান্য রাজ্যগুলো তাদের বিভিন্ন শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করছেন, যেমন পাঞ্জাব সরকার, যেমন হরিয়ানা সরকার, যেমন দিল্লি সরকার, যেমন উড়িষ্যা সরকার, এবং 7 দিন আগে জম্মু ও কাশ্মীর সরকার তাদের সকল চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সেই সদিচ্ছা দেখতে পাচ্ছি না স্যার। আমাদের জীবনটা কি এইভাবেই ধ্বংসের মুখে চলে যাবে? লিখছেন একজন চুক্তিভিত্তিক কর্মচারী এই রাজ্য সরকারে, একদম হেডকোয়ার্টার্সে বসেন। আমি তার কাছে কৃতজ্ঞ যে তিনি সেই জায়গা থেকে আমাকে চিঠিটা লিখছেন। এবং আমি যেহেতু নিরন্তর এই কর্মচারী সমাজকে নিয়ে কাজ করি, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, নবান্নের বহু দর্শক শ্রোতা আছেন যাদের কাছে আমি কৃতজ্ঞ, যাদের কাছে থেকে প্রচুর তথ্য আমি সংগ্রহ করতে পারি। তাঁদেরই মধ্যেই একজন আমাকে এই নোটটা পাঠিয়েছেন। এই নোটটা পাঠানোর পর আমার মনে হলো আমার একটা দায়বদ্ধতা আছে। আমি চেষ্টা করলাম যে সর্বোচ্চ স্তরে আমার যে কানেকশনস আছে আমি সেখানে একটু কাজে লাগাতে, যে বারবার এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব ক্যাবিনেট মিটিং করেন, বিভিন্ন ফিন্যান্স অফিসারদের সঙ্গে মিটিং করেন, কোনো দিন কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি কন্ট্রাকচুয়াল কর্মীদের ব্যাপারটা আবার পার্মানেন্ট করার কথা ভাববো? আমি যা রিপোর্ট পেলাম সেটা ভয়ানক। উল্টে বিভিন্ন সময় তার অ্যাটিচিউডটা হচ্ছে কন্ট্রাকচুয়াল কর্মীরা যারা কাজ করছেন তাদের আমাদের দয়া দাক্ষিণে কাজ করছে। ভাবতে পারেন কত বড় প্রতারক একটা সরকার। যে মানুষের জীবন জীবিকা, যে মানুষটা এই সরকারের জন্য 14 বছর 15 বছর প্রাণপাত পরিশ্রম করলো, সেই মানুষটাই সরকারের দয়া দাক্ষিণে বেঁচে আছে, অথচ সরকার টাকা বাঁচছে। এই টাকাটাই দিচ্ছে সংবাদ মাধ্যমে, মিডিয়ার পাবলিসিটি বিল মেটাচ্ছে, এই টাকাটা খেলামেলা উৎসব কার্নিভালে খরচা করছে, এই টাকাটাই আইনজীবীদের বিলের পেমেন্ট হচ্ছে। কত বড় প্রতারক একটা সরকার বলুন তো। আর ডিএটাও আলটিমেটলি রিভিউ পিটিশনের দিকে যাচ্ছেন একটা সরকার সেইখানে দাঁড়িয়ে আইনজীবীদের পেমেন্ট পেটাবেন। এই ডিএ রিভিউ পিটিশন যেটা সুপ্রিম কোর্টে ফাইল হতে চলেছে, শেষ মুহূর্তে যদি উইথড্র করে অন্য কথা, আইনজীবীদের কনসালটেশন ফি কত কেউ ভেবে দেখেছেন আপনারা? আইনজীবীদের কনসালটেশন ফি কত? একটা অভয়া হত্যাকাণ্ডে একজনের 6টা বিলের কপি আমি পেয়েছিলাম,
সেই 6টা বিলের কপিতে 1,30,00,000 টাকা একজন আইনজীবীকে পেমেন্ট করা হয়েছে। একজন আইনজীবীকে একটি নির্দিষ্ট বিল, ডিএ সংক্রান্ত বিলও 93 লক্ষ টাকা পেমেন্ট করেছে একটা বিলে। 7 লক্ষ টাকার ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স করা হয়েছে। এবং শয়ে শয়ে অভিযোগ আছে। কিন্তু এই বাংলা কি এই দুর্ভাগ্য নিয়েই থাকবে? কেন অস্থায়ী কর্মীরা পার্মানেন্ট হবে না? কেন কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করবেন না? চাকরি দিয়েছেন কন্ট্রাকচুয়াল বলে আপনি নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন 80টা 90টা 100টা করে বিজ্ঞাপন এক একটা সংবাদপত্রে দিচ্ছেন। আপনারা একটু খুলে দেখবেন বর্তমান পত্রিকাটা। এক একদিন দেখেছি 80টা 90টা 100টা পর্যন্ত বিজ্ঞাপন একদিনে দেওয়া হচ্ছে। মাসের শেষে কত বিল মেটানো হচ্ছে সংবাদপত্র, পেড মিডিয়াকে? কেউ প্রশ্ন করবেন না আপনারা? ডিজিটাল মাধ্যমে কত কোটি টাকা খরচ করা হচ্ছে? কত আইনজীবীকে পার ডে কত কোটি টাকা মেটানো হচ্ছে? কেউ প্রশ্ন করবে না। কেন করবেন না? কেন এই অস্থায়ী কর্মীরা পার্মানেন্ট হবেন না? কেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশনের রিলিফটা পাবেন না? কেন একজন কর্মীকে তাকিয়ে থাকতে হবে যে কবে সরকার আমাদের কিছু টাকা বাড়াবে? 1000 টাকা আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, প্যারা টিচারদের ভিক্ষে দিয়েছেন। এই ভিক্ষেটা কি তাদের জীবনে পাওনা? একজন সিভিক ভলেন্টিয়ারকে 1000 টাকা ভিক্ষে দিয়েছেন। কিসের জন্য ভিক্ষে দিয়েছেন? কোনো মন্ত্রীকে, কোনো এমএলএকে যদি আমি 1000 টাকা মাসে ভাতা দিই, বাড়াই, তাদের যদি মানসিকতায় লাগতে পারে, তো এই মানুষগুলো মানুষ নন যারা কন্ট্রাকচুয়াল কর্মী, যারা অস্থায়ী কর্মী, যারা বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত থেকে বা রাজ্য সরকারের আন্ডার থেকে এই বিভিন্ন দফতরে কাজ করছেন? একজন প্যারা টিচারের ওপর স্কুলের শিক্ষাটা নির্ভর করছে। একজন ভোকেশনাল টিচারের ওপর স্কুলের শিক্ষাটা নির্ভর করছে। একজন সিভিক ভলেন্টিয়ার ওপর থানাগুলো চলছে। তাদের জীবনটা জীবন নয়। আর আপনারা কোটি কোটি টাকা লুট করে যাবেন একটা সরকারি। প্রশ্নটা থাকলো, আপনারা ভাবুন। আমি বলছি 2026-এ মহিলাকে তাড়ান নবান্ন থেকে, সব শেষ করে দিয়ে চলে যাবেন। আর ইনি ক্ষমতায় এলেন, কোনো দিন আপনারা ডিএ পাবেন না। ইনি ক্ষমতায় থাকলে কোনো দিন কোনো কন্ট্রাকচুয়াল কর্মী একজনও কোনো দিন পার্মানেন্ট হওয়ার কথা ভাবতে পারবেন না। বদলান সময় থাকতে।